আমাদের মধ্যে আলোচনাটা হচ্ছিল অপরাধীদের সম্পর্কে। অপরাধীরা প্রায় সময়ই আর্সেনিক বিষ ব্যবহার করে তাদের শিকারকে কাবু করে। আলোচনা ঠিক নয়, বলা উচিত আড্ডায়, প্রতিদিনকার নিয়মিত সান্ধ্য আড্ডা। আড্ডাটা বসে আমারই বাড়িতে। আড্ডায় নিয়মিত সভ্য আমরা তিনজন: আমার ঘনিষ্ঠতম প্রতিবেশী ডাক্তার বন্ধু হকার, আর একল পয়রো। ডাক্তার হকারই আড্ডা মাত করে রাখেন। ভদ্রলোক সাদালাপি, বিনয়ী, সরল ও উদার চেতা। স্বভাবতই আমি এবং পয়রো তার ভক্ত। আমরা বিভিন্ন বিষয় উত্থাপন করে কেবল ডাক্তারকে চালিয়ে দিই, ব্যাস। তারপর তিনি শেষ পর্যন্ত আড্ডা চালিয়ে নিয়ে যান। রোজকার মতো সেদিনও আর্সেনিক প্রসঙ্গ আড্ডায় হাওয়া উত্তপ্ত করে তুলেছে। সময়টা জুন মাসের সন্ধে, 8:30 হবে। আমরা মশগুল হয়ে আছি, এমন সময় আচমকা আমার ড্রয়িং রুমের দরজাটা খুলে গেল। চমকে সকলেই খোলা দরজার দিকে চোখ ফেরালাম। খোলা দরজার সামনে মিস রাইডার ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে। মিস রাইডার ডাক্তার হকারের গৃহ পরিচারিকা। ভদ্রলোক এখনও কুমা। মিস রাইডারই তার ঘর গেরস্থলে দেখাশোনা করেন। সময় বিশেষে ডাক্তারের ওপর খবরদারিও করেন। অনেকদিন আছেন। তাকে ওই অবস্থায় দেখে আমরা জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তার দিকে তাকালাম। মিস বলল, টেলিফোন? ডাক্তার খানিকটা উদ্বেগের স্বরে বলে উঠলেন, টেলিফোন তো তোমাকে এমন বিহ্বল লাগছে কেন? বাবা, যা গলার স্বর, এখনো ঝাঁঝা শব্দে কান বাজছে। আর খবরটাও কেমন বিদঘুটে। কিরকম? ডাক্তার জিজ্ঞাসা করলেন। রিসিভার তুলতেই ভদ্রলোক বলে উঠলেন, ডাক্তার, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেললো, আমাকে সাহায্য করুন। তারপর তুমি কি করলে? আমি তার পরিচয় জানতে চাইলে বললেন, আমি ফসকাটিনি, রিজেন্টস কোর্ট। ব্যাস, ওই পর্যন্তই। তারপর বারবার জিজ্ঞেস করেও আর কোনো জবাব পাইনি। রিসিভার ফেলে রেখে তাই ছুটে এলাম। ঠিক আছে, তুমি যাও। বলে ডাক্তার যেন মুহূর্ত মাত্র সময়ে কেমন অন্যমনস্ক হয়ে গেল। পর মুহূর্তে যেন খানিকটা উত্তেজনা চেপে বলে উঠল, এখনই যাওয়া দরকার। কাউন্ট ফস্টাকিনি ভদ্রলোকের ফ্ল্যাট রিজেন্টস কোর্টে। জানি না আবার এর মধ্যে কিছু ঘটে গেছে কিনা। উনি কি আপনার রোগী? পয়েরও প্রশ্ন করল। হ্যাঁ, ভদ্রলোক ইটালিয়ান, তবে ইংরেজি খুব ভালো বলেন। যাক, মশিয়ে পেয়ারও, আমি এবারে উঠছি। ডাক্তার, আপনার সঙ্গে যেতে পারলে আমিও খুব খুশি হব। এ আমার কাছে অভাবিত পাওনা। হেস্টিংস, শিগগির একটা ট্যাক্সি ডেকে আনো। আমরা বেরিয়ে রাস্তায় এলাম। যা হোক করে অনেক কসরতের পর ট্যাক্সি একটা জুটল। আমরা তিনজনে উঠে বসলাম। ট্যাক্সি ছুটে চলল রিজেন্ট কোর্টের দিকে। সেন্ট জেমস উড রোডের পাশেই রিজেন্টস কোর্ট। ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ফ্ল্যাট বাড়ির মধ্যে ঢুকলাম। নিচে একটা বড় হল। ডক্টর হকার লিফটের ঘন্টাও বাজালেন। লিফটম্যান হাজির হলে ডাক্তার জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাই, এখানকার 11 নম্বর ফ্ল্যাটে কাউন্ট ফস্টাকিনি থাকেন, জানো? জানি, একটু আগেই তো মিস্টার গ্রেভস ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। কে মিস্টার গ্রেভস? মিস্টার গ্রেভস ফসকার্টির সাথে কাজ করেন, তিনিই তো একটু আগে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। কখন বেরোলেন মিস্টার গ্রেভস? তা আধ ঘন্টাখানেক আগে। কাউন্ট ফ্ল্যাটে একলা আছেন? না স্যার, আরও দুজন আছেন, তারা ওর সাথে ডিনার করছেন। বেশ, উপরে চলো। লিফট চালু হলো। আমরা উঠে এলাম। তিনতলার দরজা খুলে দিল লিফটম্যান। সামনেই 11 নম্বর ফ্ল্যাট। ডক্টর হকার দ্রুত এগিয়ে গিয়ে দরজায় কলিং বেল বাজালেন। সাড়া নেই। আবার বাজালেন, বারবার বাজালেন। চারিদিকের পরিবেশ ঠান্ডা। ভেতরে সামান্য কথাবার্তা হলেও নিঃসন্দেহে তা শোনা যাওয়ার কথা, কিন্তু শোনা যাচ্ছে না। আমরা আমাদেরই বাজানো বেলের আওয়াজ শুনেছিলাম। এক নাগাড়ে বেল বেজে চলেছে। ডক্টর হকার চিন্তিত মুখে আপন মনেই বললেন, ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না। তারপর লিফটম্যানের দিকে ফিরে বললেন, ফ্ল্যাটের চাবিটা পাওয়া যাবে? হ্যাঁ, নিচে ম্যানেজারের ঘর আছে, ওইখানে পাওয়া যেতে পারে।
চাবিটা নিয়ে এসো। শোনো, পুলিশেও একটা খবর দেওয়া খুব জরুরি। পনেরো সমর্থন জানালেন ডাক্তারের প্রস্তাবে। লোকটা চলে গেল। আমরা উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পরেই লিফটম্যান ফিরল, সঙ্গে ম্যানেজার। ম্যানেজার এসেই আমাদের জিজ্ঞেস করলো, কি ব্যাপার? এর মানেটা কি? দয়া করে বলবেন আমায়। ডক্টর হকার বললেন, আমরা 11 নম্বর থেকে একটা টেলিফোন পেয়ে এসেছি। মনে হচ্ছে ওখানে একটা অ্যাক্সিডেন্ট কিছু ঘটেছে, এখনই দেখা দরকার। কি বলছেন আপনারা? ম্যানেজার হতভম্ব। কথা না বাড়িয়ে চাবি দিয়ে দিল। দরজা খুলে আমরা ভেতরে ঢুকলাম। ঢুকেই সামনে একটু চৌকো জায়গা, ডান দিকে একটা দরজা, দরজাটা আধ খোলা। ম্যানেজার হাত তুলে দেখিয়ে বলল, ওটা খাবার ঘর। ডক্টর হকার দরজার দিকে এগোলেন। আমি আর পনেরো চললাম পিছু পিছু। ঘরের মাঝে একটা গোল টেবিল, তার উপর কিছু খাবার দাবার রাখা। টেবিলের সামনে 3টে চেয়ার। বোঝা যাচ্ছে 3জন লোক খুব অল্পক্ষণ হলো খাওয়া দাওয়া শেষ করে উঠে গেছে। ঘরের আরেক কোণে অন্য দৃশ্য। ফায়ারপ্লেসটা যেখানে আছে তার ডান দিকে একটা বড় মাপের লেখার টেবিল। সেখানে বসে রয়েছে একজন লোক। টেলিফোন ধরা রয়েছে ডান হাতে, কিন্তু লোকটার শরীর সামনের দিকে ঝুঁকে রয়েছে। অবস্থা থেকে মনে হচ্ছে ঠিক পিছন থেকে কেউ মাথায় আঘাত করেছে। আমরা হতভম্ব হয়ে বেশ কিছুক্ষণ অবাক হয়ে লোকটার মুখের দিকে চাওয়াচাওয়ি করলাম। পরে আর সময় নষ্ট না করে সূত্রের জন্য পাত্তা লাগালাম। অস্ত্রটা মানে খুনির ব্যবহৃত বস্তুটি পাওয়া গেল সামনে। টেবিলের উপর দাঁড় করানো রয়েছে একটি মার্বেলের মূর্তি। মূর্তিটার পায়ের কাছে রক্তের ছাপ। ডক্টর হকার ততক্ষণ লোকটিকে পরীক্ষা করতে শুরু করেছেন। পরীক্ষা শেষ করে ডক্টর হকার তার মত জানালেন। শেষ, সব শেষ। সে কি? হ্যাঁ, দেহে প্রাণ নেই। তাহলে ফোনটা? আমি তাই ভাবছি, আশ্চর্যের ব্যাপার এই যে এরকম অবস্থার মধ্যে ভদ্রলোক ফোন করলেন কিভাবে। তারপরে একটু থেমে আবার বললেন, আমার মনে হয় পুলিশ আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। ডেড বডি সরানো ঠিক হবে না। ম্যানেজার প্রস্তাব দিল, ফ্ল্যাটটা খুঁজে দেখুন না, যদি কিছু পাওয়া যায়। ম্যানেজারের কথা মতো পুরো ফ্ল্যাটের ভেতরটা খোঁজা হলো, কিন্তু কিন্তু বিশেষ কিছু কোথাও চোখে পড়ল না। এতক্ষণ এখানে খুনির বসে থাকবার কথা নয়, বিশেষ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার ঝামেলা যেখানে নেই। সারা ফ্ল্যাট খুঁজে এবার আমরা এলাম খাবার ঘরে। পয়রো এ ঘরেই ছিল। এসে দেখি পয়রো গম্ভীর মুখে খাবার টেবিলে কি যেন দেখছে মন দিয়ে। আমি পয়রোর পাশে গিয়ে দাঁড়ালাম। টেবিলটা বেশ দামি, মেহগনি কাঠের তৈরি, চমৎকার পালিশ। টেবিলের মাঝখানটায় রয়েছে টবে একগোছা ফুল, গোলাপ। টেবিলের ওপর গ্লাস রাখার জন্য কয়েকটা সুন্দর ফুল তোলা সুদৃশ্য ম্যাট। টেবিলের উপর থালায় কিছু ফল আর 3টে প্লেটে কি যেন একটা খাবার। দেখে মনে হচ্ছে কেউই সেগুলো খায়নি। 3টে কাপে পড়ে রয়েছে কফির তলানিটুকু। 3টে মদ খাবার গ্লাস, গ্লাসগুলোতে অর্ধেক গ্লাস মদ তখনও মজুদ। বোঝা গেল লোক 3টে মদও খেয়েছে। একটা রূপো মাধাই বাক্সে তখনও চুরুট আর সিগারেট। আমি অনেক বিশ্লেষণ করেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না। পনেরোকে দেখে অবাক হচ্ছিলাম, কারণ ওর চিন্তিত মুখ আমি চিনি। পনেরো নিশ্চয়ই এমন কিছু সূত্র পেয়েছে যা কিনা ওকে ভাবিয়ে তুলছে রীতিমতো। কিন্তু এইসবের মধ্যে কি দেখতে পেল? কৌতূহল ক্রমশ বেড়ে যাচ্ছিল। আমি আর থাকতে না পেরে বলেই ফেললাম, কি দেখছো বলে তো অমন করে? দেখছি তুমি একটা ব্যাপার সম্ভবত এখনো ধরতে পারোনি। কি সেটা বল। আমি দেখছি, বলা উচিত খুঁজছি, তবে সেটা শুধু চোখে মোটেই দেখা যায় না। অনুভূতি দরকার দেখতে হলে। কিন্তু বস্তুটি কি? একটা কিছু ভুল ভ্রান্তির ব্যাপার, এমন একটা ভুল যা খুনি বা খুনিরা তাদের অজ্ঞাতসারেই করে গেছে। বলতে বলতে পনেরো রান্নাঘরের দিকে চলে গেল। সেখানে গিয়ে চারিদিকে তাকিয়ে কি যেন দেখে নিয়ে আপন মনেই মাথা নাড়ল, কি যেন বললেও অস্ফুটে। এরপর ম্যানেজারকে ডাকলো পনেরো। শুনুন, আমাকে একটা সংবাদ দেবেন দয়া করে। হ্যাঁ বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের এখানে খাবার দাবার কিভাবে সার্ভ করা হয়? ওই যে দেওয়ালের দিকে খানিকটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, ওটাই মাল ওঠানো নামানোর লিফট। ওটা কোথায় গেছে?
ওটা ওপরের তলায় রান্নাঘর পর্যন্ত ওঠানামা করে। সিস্টেমটা কীরকম? টেলিফোনের সাহায্যে বোর্ডাররা অর্ডার দেন, আর অর্ডার পাওয়া মাত্রই রান্নাঘর থেকে ওই লিফটে করে খাবার থালায় সাজিয়ে পাঠিয়ে দেওয়া হয়। সমস্ত খাবারই একসঙ্গে পাঠিয়ে দেওয়া হয়? না না, একবারে একটার বেশি আইটেম পাঠানো হয় না, লাগলে আবার দেওয়া হয়। তারপর? আবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এঁটো বাসনপত্র একইভাবে উঠিয়ে নেওয়া হয়। ব্যবস্থাটা সুন্দর। এখানে আলাদা খাবার ঘরের কোনো প্রশ্নই নেই। বুঝতে পেরেছি। আবার প্রতিদিন হোটেলে যাওয়ার ঝামেলাও নেই। খুবই আধুনিক পদ্ধতি। আচ্ছা, আজকের এঁটো বাসনগুলো নিশ্চয়ই উপরের রান্নাঘরে দেখতে পাওয়া যাবে? হ্যাঁ, তা পাওয়া যেতে পারে। তাহলে একবার দেখলে হতো। অবশ্যই আপনি যদি অনুমতি দেন। চলুন, অসুবিধা নেই। আমি লিফটম্যানকে বলে দিচ্ছি, সে আপনাদের স্বাচ্ছন্দ্যে উপরে নিয়ে গিয়ে সব দেখিয়ে দেবে। তাহলে দয়া করে বলে দিন। হ্যাঁ, তবে একটা কথা, সমস্ত বাসনপত্র সব একজোট করা হয়ে গেছে, তো সব মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছে, তো আলাদা করে কিছু সেরম বোঝা যাবে বলে মনে হয় না কিন্তু। তবু একবার দেখা যাক। অতঃপর আমি আর পৈরো লিফটম্যানের সঙ্গে রান্নাঘরের দিকে এগোলাম। জানি না সেখানে পৈরো কি দেখতে চায়। লিফটম্যানের নামটা বলা হয়নি। রবার্টস। যেতে যেতে পৈরো রবার্টসকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই খাবার পছন্দ করার পদ্ধতিটা এখানে কীরকম? মেনু কার্ড রয়েছে, ছাপানো মেনু কার্ড দেখে খাবার অর্ডার দেওয়া হয়। 11 নম্বরের মেনুতে কি ছিল? ফ্রাইড রাইস, মাংসের চপ, জুলিয়ান স্যুপ, নরম্যান্ডি সোল। কখন খাবার দেওয়া হয়েছে? তাই ধরুন 8টা নাগাদ। আমার মনে হয় এর মধ্যে বাসন কোসন ধোয়া মোছা শেষ না হলেও হবার মুখে। আমি বুঝতে পারছি আপনি আঙুলের ছাপ নেবেন ভেবেছিলেন, তো সেটা হলো না। আমি তো আঙুলের ছাপ নাও খুঁজতে পারি। আমি জানি, গোয়েন্দারা তো তাই করে। না না, আমি ওসব দেখতে চাইনি। আমি আসলে জানতে চাইছিলাম কাউন্ট ফসকাটিনির ঠিক কতটা খিদে ছিল। খিদে? কিন্তু হ্যাঁ, কাউন্ট তার অর্ডার দেওয়া সমস্ত খাবারই খেয়েছেন কিনা সেটাই জানা আমার উদ্দেশ্য। সেটা ঠিক। লিফটম্যান দ্বিধাগ্রস্ত। দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়ে পৈরোকে জানালো, মিস্টার পয়রো, খিদে কেমন ছিল বলতে পারবো না, তবে এটুকু আমি বলতে পারি যে কাউন্ট সমস্ত আইটেমই টেস্ট করে দেখেছিলেন। কতটা খেয়েছেন সেটা জানি না। সেটা জানাই দরকার। থালাগুলো যা ফেরত এসেছে সব তো এটাই দেখলাম। এছাড়া সবকটা পাত্রই তো খালি ফেরত এসেছে। সব পাত্র? হ্যাঁ, কেবল ফ্রাইড রাইস বাদে। ওটা অনেকটাই খাওয়া হয়নি, কারণ বেশিরভাগটাই পাত্রে ছিল। তাই বুঝি? কথাটা বলতে বলতে পৈরোর মুখ কখন উদ্ভাসিত হলো। রান্নাঘর দেখে আমরা ফ্ল্যাটে ফিরছিলাম। পৈরোকে অনেকটা ভারমুক্ত দেখাচ্ছে। নিশ্চয়ই সন্তুষ্ট হবার মতো কোনো ক্লুও পেয়েছে। চলতে চলতে পৈরো খুব আস্তে আস্তে আমাকে বলল, বুঝলে হেস্টিংস, আমাদের লড়াইটা কিন্তু খুবই সতর্ক লোকের সঙ্গে মনে হচ্ছে। পাকা ঘুঘু। কার কথা বলছো? খুনি কাউন্ট ফসকাটিনি? কাউন্ট হিসেবেই তো বটেই। উনি সাহায্যের জন্য ডাক্তার হকারকে ফোন করে আবার ফোনটা ঠিক জায়গাতেই রেখে দিলেন। তুমি কি বলতে চাইছো বলো তো? পৈরো জবাব দিল না, গম্ভীর হয়ে রইল। আমি পৈরো কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে অন্য কোনো নতুন সূত্রের চিহ্ন সে খুঁজেছে। আমি পৈরোকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পৈরো, তোমার কি মনে হয় যে কাউন্টকে বিষ দিয়ে খুন করা হয়েছে? পৈরো হাসলো শুধু আমার কথা শুনে। ঠিক করেছি বলো? সবাইকে বোকা বানানোর জন্যই তো বিষ খাওয়ানোর পর মাথায় আচমকা আঘাত করেছে, তাই না? পৈরো রহস্যময় হাসি হাসলো। আমরা ফ্ল্যাটে ফিরে এসে দেখলাম পুলিশ এসেছে। এখানকার ইন্সপেক্টর আর সঙ্গে দুজন সেপাই। ইন্সপেক্টর কিন্তু আমাদের দেখে মোটেই খুশি হলো না, কেমন যেন ভুরো কুঁচকে তাকালো। পৈরো এগিয়ে গিয়ে বলল, আমার নাম এরকুল পোয়ারো। স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর মিস্টার জ্যাপের নাম জানেন নিশ্চয়ই। উনি আমার বিশিষ্ট বন্ধু। তাই নাকি? এমন সময় একজন মধ্যবয়সী লোক উত্তেজিত হয়ে ঘরের মধ্যে ঢুকলো। লোকটার চোখে মুখে বিষণ্ণতার চিহ্ন। আপনি? ইন্সপেক্টর জিজ্ঞাসা করলো। আমার নাম গ্রেভস। পরিচয়? আমি কাউন্টার খানসামা। বলাই বাহুল্য কথোপকথনটা হলো পুলিশ আর গ্রেভসের মধ্যে। লোকটার কথা শুনে মনে হলো এই মুহূর্তে এমন একজনকে পাওয়া গেল যে আমাদের নিশ্চিন্তভাবে
কিছু নতুন সূত্রের সন্ধান দিতে পারবে। গ্রেভসের কাছে যা জানা গেল তা খুবই অদ্ভুত। গতকালের ঘটনা, সকালের দিকে আমার মনিব মানে কাউন্ট ফসকার্টিনির কাছে দুজন লোক দেখা করতে এলো। দুজনেই বিদেশি, ইটালিয়ান। দুজনের মধ্যে একজনের বয়স বেশি, 40-এর কাছাকাছি। নাম সিনর অ্যাসকানিও। অন্যজন যে ছিল তার বয়স 25-এর মধ্যে, বেশ ধোপদুরস্ত পোশাক আশাক। কাউন্টকে দেখে মনে হচ্ছিল যে তিনি সকাল থেকে ওদের জন্যই প্রতীক্ষা করছিলেন। লোক দুটো আসার সঙ্গে সঙ্গেই কাউন্ট ভয়ানক ব্যস্ত হয়ে উঠলেন। শুধু তাই নয়, আমাকে সেখানে থাকতে দিলেন না, অপ্রয়োজনীয় কাজের ছুতোয় বাইরে পাঠিয়ে দিলেন। ফলে খুবই কৌতূহল হলো আমার। কাউন্ট তো এমন কখনো করেন না। আমায় বাইরে পাঠালেও আমি কিন্তু পুরোপুরি চলে যাইনি। আমি বাইরে না গিয়ে দরজার আড়ালে আড়ি পেতে কথাবার্তাগুলোর শোনার চেষ্টা করছিলাম, কারণ ওরা এত নিচু গলায় কথা বলছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। তবে মোটামুটি অস্পষ্ট হলেও যা শুনতে পেলাম তাতে বুঝতে পারছিলাম যে তাদের আলোচনার বিষয়বস্তু টাকা পয়সা সংক্রান্ত। শুধু আলোচনাই যে হচ্ছিল তা নয়, মাঝে মাঝে বেশ উত্তেজনা এবং রাগারাগির ব্যাপার চলছিল। কোনো পক্ষের হুমকির ব্যাপারও ছিল মনে হচ্ছে। শেষের দিকে কাউন্ট বেশ জোরে জোরে গলা চড়িয়ে উগ্র মেজাজে কথা বলছিলেন। তার কথা শুনতে পেরেছিলাম বেশ স্পষ্টভাবে। কাউন্ট বলছিলেন, দেখুন, আপনাদের সঙ্গে বাকবিতণ্ডা করার মতো সময় আমার হাতে নেই। আপনাদের যদি মনে হয় তবে কাল রাত 8টার সময় আসবেন, তখন খেতে খেতে এ বিষয়ে আলোচনা করা যাবে। এরপর আমি দাঁড়িয়ে না থেকে মনিবের নির্দেশ মতো বাইরে চলে যাই। আজ রাত 8টা নাগাদ ওই লোক দুটো যথারীতি এসেছিল। রাতের খাবার খেতে খেতে ওরা নানান বিষয় নিয়ে খোশ গল্প আরম্ভ করে। আমি যখন কফি মদ সার্ভ করছিলাম তখন আমাকে কাউন্ট বললেন, গ্রেভস, তুমি ইচ্ছে করলে সন্ধেবেলাটা নির্দ্বিধায় ছুটি নিতে পারো। আমি একটু অবাক হলাম, কারণ কখনো তো গেস্ট এলে আমাকে ছুটি নিতে হয়নি, অথবা উনিও এভাবে ছুটি নেবার কথা কখনো ঘুরিয়ে বলেন। যাই হোক, আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই আজ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে স্যার ওদের সঙ্গে আলোচনা করবেন। রাত প্রায় 8:30 নাগাদ আমি বেরিয়ে পড়লাম। আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে মেট্রোপলিটন মিউজিক হলে বাজনা শুনতে গেলাম। তারপর তো এসে শুনি এই ব্যাপার। এ পর্যন্ত বলে গ্রেভস তার বক্তব্য শেষ করলো। এরপর আমরা ফ্ল্যাটের সম্ভাব্য বাসিন্দাদের জিজ্ঞাসা করলাম কেউ ওই বিদেশি দুজনকে ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে দেখেছে কিনা, কিন্তু কেউই ওই ইতালিয়ান দুজনকে বেরিয়ে যেতে দেখেননি। খুনের সময় আন্দাজ করা হচ্ছে 8:45, কারণ লেখার টেবিলের উপর একটি ঘড়ি উল্টে পড়েছিল, তাতে 8:45 বেজেছিল। সম্ভবত ঘড়িটা কারোর হাত লেগে উল্টে পড়ে গিয়ে থাকবে। অনুমান হয় ওইটাই খুনের সময়। আর একটা ব্যাপার, মিস রাইজারও ঠিক ওই সময় টেলিফোনটা পেয়েছেন। কাউন্ট ফস্টাগেনের মৃতদেহ পরীক্ষা করতে পুলিশের ডাক্তার এলো। তারপর যথানিয়মে কাজ সেরে তারা চলেও গেল। এখন কাউন্ট ফস্টাগেনের মৃতদেহটা ইজি চেয়ারে চিৎ করে শোয়ানো রয়েছে। এই প্রথম আমি তার মুখটা দেখলাম। ভদ্রলোকের গায়ের রং পাকা জলপাইয়ের মতন, গোঁফটা কালো রঙের, নাকটা টিকলোপনা, সারা মুখে যন্ত্রণার চিহ্ন সুস্পষ্ট। ইন্সপেক্টর তার ডায়েরি খুলে বললেন, বোঝা যাচ্ছে কেসটা মোটেই জটিল নয়। শুধুমাত্র সিনিয়র অ্যাসক্যানিওকে ধরতে পারলেই খুনি ধরা পড়বে। তবে এই লোকটাকে ধরাই তো ঝামেলা। একটু থেমে কি যেন ভেবে আবার বলল, দেখা যাক কাউন্টের পকেটে এই সিনিয়রের ঠিকানা মেলে কিনা, তাহলে সব চাইতে ভালো হয়। এই বলে উঠে গিয়ে ইন্সপেক্টর পকেট হাঁটাতে লাগলেন। পেয়েও গেলেন একটা কার্ড, তাতে লেখা সিনো পাওলো এসক্যানিও, গজভেনা হোটেল। পয়েরো যথার্থই বলেছিল। কাউন্ট বেশ হিসেবি স্বভাবের মানুষ বটে। কার্ডটা পেয়ে ইন্সপেক্টর খুবই ব্যস্ত হয়ে পড়লেন, মুখে যেন বিজয়ের হাসি। টেলিফোন হাতে নিয়ে ফোন করতে লেগে গেলেন। টেলিফোনে ডায়াল ঘোরাতে ঘোরাতে বলতে লাগলেন, ঠিক সময় কার্ডটা পাওয়া গেছে। উফ,
একেই বলে ভাগ্য। এতক্ষণে হয়তো বাবাজি স্টিমার ধরতে বেরিয়ে পড়েছেন। ইন্সপেক্টর আপন মনেই কথা বলে চলেছেন। আপাতত এখানে আর কিছু করার নেই। কাজটা ঝামেলার হলেও ততটা গোলমাল নেই। এই দুজন ইটালির মধ্যে কোনো একজন খুনি, তাতে কোনো সন্দেহ নেই। কেউই কথার উত্তর দিল না। সত্যি কথা বলতে কি সেই সময় আমাদের কিছুই করার ছিল না, তাই আমরা সবাই মিলে নিচে নেমে গেলাম। সবকিছু দেখে শুনে ডক্টর হকার কিন্তু বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। বললেন, রহস্যটা দারুণ জমেছে, তাই না পরো? পয়রো কোনো কথা বলল না। ওকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। ডক্টর হকার এত উত্তেজিত যে সেদিকে লক্ষ্যই দিলেন না। বলতে বলতে হঠাৎ পয়রোর পিঠে ছোট্ট একটা চাপড় দিয়ে ডক্টর হকার হেসে বললেন, আমাদের অভিজ্ঞ গোয়েন্দা বন্ধুর মতটা কি এই প্রসঙ্গে? বোধহয় আপনার মাথা খাটানোর মতো কেসই এটা নয়, তাই না? এই কেসে ভাববার কিছু নেই বলছেন কেন? কি আছে বলুন। আচ্ছা, ওই যে জানালাটা দেখলেন সেটা মনে আছে? জানালাটা তো বন্ধই দেখলাম। তাতে কি? ওই জানলা দিয়ে কারো পক্ষে ভেতরে ঢোকা কিংবা বাইরে যাওয়া অসম্ভব। তাই? হ্যাঁ, আমি বেশ ভালো করেই ওটা দেখেছি। ভালো করে দেখেছেন? কিভাবে? পয়রোর এই প্রশ্নে ডক্টর হকার বেশ অবাক হয়ে গেলেন। পয়রো বললেন, আমি আসলে জানালার পর্দাটার কথা বলছি। পর্দা? হ্যাঁ, পর্দাটা পুরোপুরি টানা ছিল না। এই ব্যাপারটা যেন কেমন লাগছে, তাই না? হ্যাঁ, না তা হয়তো। তাছাড়া ওই কফিটা। কফি আবার কি হলো? কফিটার রং খুব কালো ছিল, দেখেছেন? কালো ছিল, বেশ কালো ছিল। তা বোধ হয়, মানে আমি। তারপর ধরুন আর একটা ব্যাপার, মানে যেটা এই সঙ্গে ভাবতেই হবে। কোনটা? ওই ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইস? হ্যাঁ, ওই বস্তুটি খুবই কম খাওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, তাহলে সব মিলিয়ে দাঁড়ালোটা কি? আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন না তো মিস্টার পোয়ারো? না মিস্টার হকার, এসব ব্যাপার নিয়ে রসিকতা করা অশোভন। এই ব্যাপারগুলো আমি যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়েছি। দেখো পয়রো, আমি ঠিক বুঝতে পারছি না যে তুমি কি আসলে বলতে চাইছো বা করতে চাইছো, বললাম আমি। আচ্ছা, তোমাদের ওই মিস্টার গ্রেভস লোকটিকে, অর্থাৎ কাউন্ট ফসকাটিনির পরিচারককে সন্দেহ হয় না? মিস্টার গ্রেভসকে? এমনও তো হতে পারে ওই লোকটি খুনিদের যোগসাযোগে কাউন্টের কফির মধ্যে বিষ মিশিয়েছে। অস্বাভাবিক নয়, তবে আমার বিশ্বাস পুলিশ নিশ্চয়ই এই ব্যাপারটা ভালো করে ভেবে দেখবে। তা দেখবেই, কিন্তু আমি একটা ব্যাপারে খুবই আগ্রহী। কোন ব্যাপারটার কথা বলছো? খুনের ব্যাপারে সিনার অ্যাসকানিও কিভাবে নিজের অ্যালিবাই তৈরি রাখে। তোমার কি মনে হয় পয়রো, সিনার অ্যাসকিনো নিজের এলিবাই প্রমাণ করতে পারবে? সেটাই দেখবার। আমি ওই ব্যাপারটা নিয়েই চিন্তিত, তবে মনে হয় আমরা শিগগিরই জানতে পারবো। অন্তত আমি সেরকমই আশা রাখি। রাত হয়ে গিয়েছিল। অতঃপর আমরা বাড়ির পথে পা বাড়ালাম। সকালে খবরের কাগজের জন্য প্রবল উৎকণ্ঠা নিয়েছিলাম। অবশেষে খবরের কাগজ এলো। সঙ্গে সঙ্গে খুনের খবরটাতে আগে চোখ রাখলাম। অনেক নতুন সংবাদও পেলাম। পরপর সাজিয়ে যাচ্ছি। সিনার অ্যাসকানিওকে পুলিশ ধরেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে সে কাউন্ট ফসকাটিনিকে খুন করেছে পরিকল্পিতভাবে। এদিকে আবার সিনার গ্রেপ্তার হওয়ার পর বলেছে যে সে জীবনে কোনোদিন কাউন্টকে চেনেনি না। শুধু তাই নয়, খুনের দিন সে রিজেন্স পার্কে কেন তার ধারে কাছেও কোথাও যায়নি। খুনের দিনই কেবল নয়, খুনের আগের দিন অথবা তারও আগের দিন সে ওই চত্বর মারায়নি। কিন্তু 25-26 বছরের দ্বিতীয় লোকটি বেপাত্তা। সিনার অ্যাসকানিও মাত্র দিন দুয়েক আগে ইউরোপ থেকে এসেছে। অনেক খোঁজ করেও দ্বিতীয় লোকের কোনো সন্ধান করতে পারেনি। তবে অ্যাসকানিওকে তার শেষ অবধি কোর্টে যেতে হয়নি। কারণ অ্যাসকানিওর পক্ষ থেকে যারা সাক্ষী দিয়েছে তারা সব উঁচু মহলের লোক। এমনকি ওর পক্ষ হয়ে ইতালির রাষ্ট্রদূত পর্যন্ত সাক্ষী দিয়েছে। সুতরাং তাকে কোর্টে দাঁড় করাবে কে? এর জন্যই অ্যাসকানিও পুলিশের হাজার থেকেই ছাড়া পেয়ে যায়। ইতালির রাষ্ট্রদূতের জবানবন্দিটা এরকম। ঘটনার দিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত সিনো অ্যাসকানিও ওর সঙ্গেই ছিল।
সিনো অ্যাসকেনিও তো ছাড়া পেল, কিন্তু অনেকেই ভাবল নিঃসন্দেহে এটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড, এবং সেই কারণেই ওপরের মহল থেকে সমস্ত ব্যাপারটা চেপে দেওয়া হচ্ছে। ওদিকে পনেরো কিন্তু বসে নেই, সমস্ত ঘটনাটা পনেরো নজর রেখেছে এবং নিজস্ব পদ্ধতি মতো চিন্তা ভাবনা করে চলেছে। দিন কতক পরের ঘটনা, একদিন পনেরো আমার ফ্ল্যাটে এসে হাজির। বলল, তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমি উৎসুক হয়ে তাকালাম। আজ একজন ভদ্রলোক আসবেন আমার সঙ্গে দেখা করতে। কে সে? সিনিয়র অ্যাসক্যানিও। সে কি? আমি যার পর নাই বিস্মিত হলাম। অবাক হবার কিছু নেই, এটা ঘটনা। উনি কি তোমার সঙ্গে পরামর্শ করতে আসবেন? ঠিক উল্টো, আমিই ওনার সঙ্গে পরামর্শ করতে চাই, কেবল ওই রিজেন্টস কোর্টের খুনের ব্যাপারে, আর কিছু নয়। কোথায় আসবে? এখানে। তুমি কি প্রমাণ করতে চাইছো যে এই লোকটা খুনি? ভুল করছো হেস্টিংস। কেন বলো তো? একই লোককে খুনের ব্যাপারে কতবার বিচার করা যায় বলো তো ঠিক করে? আমি চুপ করে রইলাম। এমন সময় কলিং বেল বেজে উঠল। পনেরো স্মিত মুখে বলল, ওই যে বেল বাজছে, দরজাটা খুলে দাও, বোধহয় আমাদের অতিথি এলেন। উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। ভেতরে ঢুকলেন সিনো অ্যাসকানিও। ছোটখাটো লোক, পাতলা চেহারা, চোখের দৃষ্টিতে সন্দেহ মাখা। লোকটা ভেতরে ঢুকে দাঁড়িয়েই রইল, দুজনকেই যেন পর্যবেক্ষণ করতে লাগলো। পনেরো নিজের পরিচয় দিয়ে বলল, আমি হচ্ছি এরকুল পোয়ারো, আর ইনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী হেস্টিংস। বসুন। সিনো বসলেন। পনেরো বলতে লাগলো, আপনি আমার চিঠিটা পেয়েছেন তাহলে? হ্যাঁ। দেখুন, আমি এই মামলাটার রহস্য নিয়েই ভাবছি, তাই আপনার সাহায্য চাই। বলুন, কিভাবে সাহায্য করব? কাজের কথাই বলি প্রথমে। দেখুন, আপনি এবং আপনার একজন বন্ধু মিলে গত মঙ্গলবার অর্থাৎ 9ই জুন কাউন্ট ফসকাটিনির কাছে গিয়েছিলেন। না, ওরম কিছু ঘটেনি। আমি তো পুলিশকে বলেছি। জানি, কিন্তু আমি মনে করি আপনি পুরো সত্যি কথা বলেননি, কিছু একটা লুকিয়ে রেখেছেন। সেটা কি? কি বলতে চাইছেন? ভুলে যাবেন না, প্রমাণের অভাবেই কিন্তু পুলিশ আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ঠিক, 100% ঠিক। কিন্তু আমি তো আপনাকে ফাঁসির ভয় দেখাচ্ছি না। আপনি কি অত বোকা? পৈরো আর সিনো দুজনেই চুপ। আবার পৈরো মিষ্টি গলায় বলল, দেখুন, আপনার সমস্ত গোপন কথা যদি বাজারে বের হয়ে পড়ে, তবে কি বলতে চান? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সমস্ত কথা কি আপনার শুনতে ভালো লাগবে? হেয়ালি ছেড়ে কথা বলুন। বেশ, আপনি যা জানেন তা বলে দিন, কোনো ভয় নেই, কেউ কিছু জানবে না। সিনোর জন্য আচমকা ঘা খেয়ে থমকে গেছে। এছাড়া আপনি বোধহয় জানেন যে আমি ছোটখাটো এমন সূত্র পেয়েছি যা দেখতে ছোট হলেও আসলে বেশ বড়, অন্তত আমার জন্য। আপনার বক্তব্য বলুন, শুনি। আপনি শুধু আমাকে বলবেন। পৈরো শুরু করল, আমি জানতে চাই না যে কার নির্দেশে আপনি ইংল্যান্ডে এসেছেন। শুধু এটুকু আমি জানি যে আপনি কেবল কাউন্ট ফসকাটিনির সঙ্গে দেখা করতেই এখানে এসেছেন। উনি তো কাউন্টই নন। সিনোরের গলায় ব্যঙ্গ ও ঝাঁঝ স্পষ্ট। জানি, কাউন্টদের লিস্টে ফসকাটিনি নাম নেই, তবে কাউন্ট টাইটেলটা ব্ল্যাকমেল করতে বেশ কাজে লাগে। কথাটা শুনে অ্যাসকানিও কিছুক্ষণ গুম হয়ে রইল। কি ভাবলো জানি, তারপর বলল, আপনি দেখছি অনেক ব্যাপারই জেনেছেন। মানে মাথা ঘাঁটিয়ে বের করেছি বলতে পারেন। যেভাবেই হোক জেনেছেন। তাহলে সিনিয়র অ্যাসক্যানিও, এবার বলুন তো, সত্যি সত্যি গত মঙ্গলবার ফসকাটিনের সঙ্গে আপনি দেখা করেছেন কিনা? গিয়েছিলাম। বেশ, খুশি হলাম। তবে পরের দিন সন্ধ্যেবেলা যাইনি, কারণ যাবার কোনো দরকার ছিল না। কেন? আপনাকে সব খুলেই বলছি। এই শয়তানটার কাছে ইতালির অত্যন্ত ক্ষমতাসম্পন্ন লোকের কিছু তথ্য এসে পৌঁছায়। তারপর? সে দলিলপত্র ফিরিয়ে দিতে গিয়ে বিশাল টাকা দাবি করলো। ভেরি ইন্টারেস্টিং। আমি এই ব্যাপারে কথা বলার জন্য এসেছি এখানে। তারপর? আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে সেদিন সকালেই ওর সঙ্গে দেখা করলাম। একা? না,
সঙ্গে ছিল ইটালির অ্যাম্বাসির এক ইয়াং সেক্রেটারি। তারপর আপনারা টাকা দিলেন? হ্যাঁ, এই দলিলপত্রের জন্য তার দাবি মতো মোটা টাকাই দিলাম। কিছু মনে করবেন না, টাকাটা কিভাবে দিলেন জানতে পারি? ইটালিয়ান নোটে কম দামের টাকায়। দলিল ফেরত পেলেন? হ্যাঁ, তক্ষুনি। ওই ঘটনার পর আর ওর সঙ্গে দেখা হয়নি? না। পুলিশ যখন আপনাকে গ্রেপ্তার করলো তখন তো আপনি এসব কিছু বলেননি? এই অবস্থায় মিথ্যে বলা ছাড়া কোনো গতি ছিল না। আচ্ছা, সেদিন সন্ধেবেলার ঘটনা প্রসঙ্গে আপনার বক্তব্য কি? আমার মনে হয় কেউ ছদ্মবেশে, মানে আমার ছদ্মবেশে গিয়েছিল। শুনলাম পুলিশ নাকি সার্চ করে ফ্ল্যাটটা কোনো টাকা করে পাননি। পয়রো একবার সিনারের দিকে তাকালো নিঃশব্দে, তারপর আপন মনেই বলল, আশ্চর্য, প্রত্যেকেরই মাথার মধ্যে ব্রেন রয়েছে, কিন্তু সবাই জানে না সেই বস্তুটিকে কিভাবে কাজে লাগাতে হয়। সবাই কিছুক্ষণ চুপ করে রইল। দুজনের কেউই তো বুঝতে পারছিলেন না পয়রোর কথাবার্তা কোন খাতে বইছে। একটু পরে পয়রো আবার বলল, ঠিক আছে সিনিয়র অ্যাস্কেনিও, আপনার সমস্ত কথাই আমি বিশ্বাস করলাম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমি যা ভেবেছিলাম তার সঙ্গে আপনার বক্তব্য বেশ মিলে যাচ্ছে। তবে পুরোপুরি আমাকে নিশ্চিন্ত হতে হবে, আপনাকে আটকাবো না। আমি তাহলে উঠি। সিনিয়র অ্যাস্কেনিও বিদায় নিয়ে চলে গেলেন। পয়রো ইজি চেয়ারে গা এলিয়ে দিল। পয়রোর চোখে মিটমিটে হাসি। অ্যাস্কেনিওর কথাটা নিশ্চয়ই ঠিক, কি বলো? আমার তো মনে হয় নিশ্চয়ই অ্যাস্কেনিও ছদ্মবেশে কেউ খুনের দিন সন্ধ্যেবেলা কাউন্টার ওখানে গিয়েছিল, বললাম আমি। পয়রো স্মিত হেসে বলল, আরো কিছুটা বুদ্ধি খাটাচ্ছ না কেন? ও কথা বলছো কেন? খুনের রাতে আমরা যখন ফ্ল্যাট থেকে বের হই তখন তোমাকে কয়েকটা কথা বলেছিলাম, মনে আছে? আছে। কথাগুলো একবার ভেবে দেখো, ওই পর্দার ব্যাপারটা ভেবে দেখো। পর্দা? ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা কি মাস? জুন। এই সময় রাতেও বেশ আলো বাইরে থাকে। হ্যাঁ, সূর্য দেরিতে অস্ত যায়। তাহলে জানালার পর্দাটা কিন্তু পুরোপুরি টানা ছিল না। না, ছিল না, কিন্তু রাত 8:30টার সময় আলো কমতে থাকে, বুঝতে পারছো না? তোমার বক্তব্য বুঝিয়ে বলো। এ থেকে এমন কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা আজ না হলেও পরে ঠিকই ধরতে পারবে। আমি পয়রোর কথাগুলো ধরার চেষ্টা করছিলাম। পয়রো বলছিল, কফি সেদিন অত্যন্ত কালো ছিল, কিন্তু ফসকাটেনির দাঁতের রং ছিল সাদা। কফি খেলে দাঁত কালো হয়, তাহলে বোঝা যাচ্ছে যে ফসকাটেনি সেদিন কফি খাননি, কিন্তু কফি ছিল 3টি কাপেই। কাউন্ট যখন কফি খাননি তখন কফি নিয়ে এমন একটা অদ্ভুত ব্যাপার কেই বা করলো? কার এটা করার প্রয়োজন বলা তো সম্ভব নয়। বেশ, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের হাতে এমন কোনো প্রমাণ আছে কি যার দ্বারা প্রমাণিত হয় যে অ্যাস্কানিও আর তার বন্ধু কিংবা তাদের ছদ্মবেশে অন্য কেউ কাউন্টের ফ্ল্যাটে এসেছিল? কেউ তাদের ঢুকতেও দেখেনি, বের হতেও দেখেনি। তা অবশ্য দেখেন। অথচ আমাদের হাতে রয়েছে একটা লোকের সাক্ষী আর টেবিলের উপর ছড়ানো কতগুলো জিনিস। সে আবার কি? আমার বক্তব্য টেবিলের উপর ছড়ানো ছুরি, কাঁটা, চামচ আর খালি থালা বাসনগুলোর দিকে। হ্যাঁ, সেগুলো আমিও দেখেছি। কি দারুণ প্ল্যান! গ্রেপস ব্যাটা ধড়িবাজ আর গাঁটে গাঁটে বুদ্ধি। গ্রেপস? হ্যাঁ, গ্রেপস। সে ঠিকই করেছিল যে অ্যাস্কানিওকে ফাঁসাবে। তার উদ্দেশ্য খুবই সরল ব্যাপার। একবার অ্যাস্কানিওকে যদি সত্যি ফাঁসাতে পারে তবে তো অ্যাস্কানিওর আত্মপক্ষ সমর্থনের কোনো উপায় থাকবে না। সেদিন গ্রেপস দরজার আড়াল থেকে সবই শুনেছিল। আমি মুগ্ধ হয়ে পয়রোর কথা শুনছিলাম। তারপরেই গ্রেপস তার পরিকল্পনা ছকে ফেলেছিল। পরদিন সন্ধ্যাবেলা সে তার মনিবকে জানালো তাকে ফোনে ডাকছে। ফসকাটিনির গ্রেপসের কথা মতো
টেবিলের উপর রাখা ফোনের দিকে যেই হাত বাড়িয়েছে, ঠিক তখনই আচমকা টেবিলের উপর রাখা মূর্তি দিয়ে মাথায় আঘাত করে। এরপর গ্রেভস ফোনে 3 জনের ডিনারের অর্ডার দেয়। যথারীতি খাবার এলে গ্রেভস সেগুলো টেবিলে সাজিয়ে ফেলে, ছুরি কাঁটাগুলো ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রাখে। এরপর একাই 3 জনের মাংস খেয়ে ফেলল, কিন্তু 3 প্লেট ফ্রাইড রাইস খেতে পারল না। বুদ্ধি খাটিয়ে গ্রেভস একটা চুরুট আর সিগারেটও খায়। এরপর ঘড়িটা নিয়ে পড়ল। ঘড়ির কাঁটা 8:45 রেখে ঘড়িটা ভেঙে ফেলল। শুধু এইটাই ভুল করলো যে জানলার পর্দাটা টানতে ভুলে গেল। ওইটাই আমার মূল সূত্র। সত্যিই যদি ওই টেবিলে কেউ ডিনার খেত, তবে আলো কমার সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিত। এরপর গ্রেভস তাড়াতাড়ি বাড়ি চলে যায়, শুধু লিফটম্যানকে ওই 3 জনের ডিনারের কথা বলে যায়। তারপর বাইরের কোনো বুথ থেকে ডাক্তারকে ফোন করে। ফোনে সে গলার স্বর এমন করে যেন মরণকাল একেবারে নাকের ডগায়। গ্রেভসের প্ল্যানটা এমন নিখুঁত হয়েছিল যে কারো বিন্দুমাত্র সন্দেহ জাগল না। ঘটনার সময় 11 নম্বর ফ্ল্যাট থেকে আদৌ কোনো ফোন করা হয়েছিল কিনা সেটা সন্ধান করার কথা কেউ ভেবে দেখেনি। আমি বিস্মিত চকিত দৃষ্টিতে পৈরর দিকে তাকিয়ে থাকি। পরে বলি, তুমি ভেবেছিলে? না, আমারও কোনো সন্দেহ জাগেনি। পৈর হাসতে হাসতে জবাব দেয়। পৈরর এই বিশ্লেষণ আমাকেই প্রথম বলল ক্লিয়ার করে। পৈরর দৃঢ় বিশ্বাস যে গ্রেভস সম্পর্কে তার বিশ্লেষণ নির্ভুল। বলাই বাহুল্য, পরবর্তী ঘটনার গতি প্রকৃতি সমস্ত পৈর সমর্থনেই গেল।